আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। দীর্ঘদিন চাপে থাকা দেশের অর্থনীতিতে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, গত নভেম্বরে রপ্তানি আয় হয়েছে $411.97 কোটি। সব মিলে চলতি অর্থবছরে প্রথম 5 মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি এসেছে 11.76%। ব্যবসায়ীরা বলছেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় জমে থাকা ক্রয়াদেশগুলো পণ্য রপ্তানির সুফল মিলছে এখন। আর বিদেশে নতুন রপ্তানির বাজার তৈরির মাধ্যমে এই প্রবৃদ্ধি ধরে রাখার তাগিদ অর্থনীতিবিদদের। আরাফাত ইসলামের রিপোর্ট। টানা শ্রমিক অসন্তোষের পরও গত নভেম্বর মাসে দেশের সার্বিক রপ্তানি আয় 15.63% বেড়ে $411 কোটি দাঁড়িয়েছে। গত বছরের নভেম্বরে যেখানে আয় হয়েছিল $356 কোটি। অন্যদিকে চলতি 2024-25 অর্থ বছরের জুলাই থেকে নভেম্বর এই 5 মাসে রপ্তানি আয় বেড়েছে 11.76%। এ সময়ে আয় হয়েছে $1,990 কোটি পণ্য ও সেবা। গত বছরের একই সময়ের তুলনায় যা বেড়েছে 12.25%। পরিবর্তিত পরিস্থিতিতে এই রপ্তানি আয় সন্তোষজনক বলে জানিয়ে রপ্তানিকারকরা বলছেন, ভবিষ্যতে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলে বিশৃঙ্খলার বিষয়ে চিন্তিত তারা। সবকিছু মিলিয়ে যে আমাদের রপ্তানিটা ব্যাহত হয়েছে, সেটার জমে থাকা রপ্তানিগুলির একটা প্রেসার গত মাসে গেছে, বাইরের ডিমান্ডটা বা তাড়াতাড়ি মাল পাঠানো, এই বিষয়গুলি। তো ফলে দেখা গেছে যে এই মাসে ওই মাসের রপ্তানিটা মোটামুটি ভালো হয়েছে। এই মাসেও হয়তো এরকম কিছু রপ্তানি যাবে, কিন্তু সামনের দিনগুলির জন্য আমরা যেটা এখনও শঙ্কিত, যে আমরা যে অর্ডারগুলি হাতছাড়া হয়েছে, আমাদের আশা ছিল যে অন্তত আরও মিনিমাম 20 থেকে 25% আরও বেশি রপ্তানি আদেশ আমাদের হাতে আসবে, যেটা আসেনি এই সমস্যাগুলির কারণে। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, বিশ্বের অনেক দেশে মূল্যস্ফীতি কমে যাওয়ায় রপ্তানি পণ্যগুলোর চাহিদা বাড়ছে, যার ইতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি আয়ে। যে কারণে চাহিদা সংকুচন হয়েছিল কেন আমাদের এক্সপোর্টের, রপ্তানির কারণ হচ্ছে বিদেশে ইনফ্লেশন যখন বেশি ছিল তখন আমাদের যে পণ্য রপ্তানি হয় তার চাহিদার সংকুচন হয়েছিল। এখন সেটা প্রসারণ শুরু হয়েছে, অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত দেশে রপ্তানি করি, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি, ইউএসএ, এইসব রাষ্ট্রে এখন মূল্যস্ফীতি সহনশীল, যে কারণে কিন্তু তাদের ইম্পোর্ট অর্ডার বেড়ে যাচ্ছে, আমাদের এক্সপোর্ট বৃদ্ধি পাচ্ছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের দূতাবাসে হামলা মানে সার্বভৌমত্বের উপর হামলা, এমন মন্তব্য করেছেন দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। শনিবার রাজধানীর মহাখালীতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সাবেক সেনা কর্মকর্তাদের প্রতিবাদ মিছিল পূর্ব সমাবেশে তারা এই মন্তব্য করেন। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির আলোকে আরও কঠোরভাবে তাদের এসব হামলার প্রতিবাদ করা উচিত বলেও মনে করেন তারা। মদুল ইসলামের রিপোর্ট। ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, পতাকা অবমাননা, ভারতের গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী মিথ্যা সংবাদ প্রচার সহ নানা ষড়যন্ত্রের প্রতিবাদে এবার রাজপথে নামল দেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। এই প্রতিবাদ কর্মসূচিতে তারা জানান, দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত তারা। সশস্ত্র বাহিনীর লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈনিক, হাজার হাজার প্রশিক্ষিত অফিসার, আমরা সব সময় এদেশের জনগণের পাশে ছিলাম, আমরা থাকব। দেশের জন্য আমরা আমাদের জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। বাংলাদেশের বিরুদ্ধে আভ্যন্তরীণ, আন্তর্জাতিক যে কোনো ধরনের ষড়যন্ত্র হবে, আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্রকে রুখে দিতে চাই। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান সংকটে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আর ভারত প্রশ্নে নতজানু পররাষ্ট্রনীতির বদলে সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি নির্ধারণ করতে হবে বলেও জানান তারা।
দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা নিশ্চিহ্ন করে দিয়ে তাদের অখণ্ড ভারতের অংশ হিসেবে আমাদের দেশকে তারা আনতে চায়। পুরো জাতি ঐক্যবদ্ধ এই দেশকে রক্ষা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। জলে স্থলে অন্তরিক্ষে আমরা আমাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমরা এগিয়ে যাব। আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, ১৭ কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিবে। বাংলাদেশের বিভিন্ন খাতে ভারতের নাগরিক যারা অবৈধভাবে কর্মরত আছেন তাদেরকে চিহ্নিত করারও দাবি জানান বক্তারা। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সীমান্তে ড্রোন মোতায়েনের খবর পুরোপুরি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ভারত সীমান্তে বায়োরেক্টর TB2 ড্রোন মোতায়েন করেছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে শনিবার প্রেস উইং ফেসবুকে তার চিফ অ্যাডভাইজার প্রেস উইং ফ্যাক্টস পৃষ্ঠায় লিখেছে, বাংলাদেশ দেশের কোনো অংশে তার রুটিন কার্যক্রম ব্যতীত কোনো ড্রোন মোতায়েন করেনি। প্রেস উইং জানিয়েছে এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। ইন্ডিয়া টুডে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে ওই দাবি করা হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে জবাবদিহিতা ছিল না বলেই অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে। তাই আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জন করতে হলে জনগণের আস্থা ধরে রাখতে হবে। শনিবার ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনায় রাষ্ট্র সংস্কারের সব বিষয়ই আছে, তারপরও নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে। গত ২-৩ মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি আমাদের ৩১ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সময় দেশে জবাবদিহিতা ছিল না বলেই নানা অপকর্ম হয়েছে, তাই সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। দেশে যদি সত্যিকারভাবে জবাবদিহিতা থাকতো তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জন করতে হলে কোনো ভুল করা যাবে না, জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। একটি প্রান্তিক পর্যায়ে ৩১ দফা প্রস্তাবনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা
আমার প্রয়োজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। সময় নির্ধারণ করে দেশের সংস্কার সম্ভব নয়, এটি চলমান প্রক্রিয়া, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তাই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান তিনি। আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড-এম জাহিদ হোসেন বলেছেন, ভারত ভিয়েনা কনভেনশনের তোয়াক্কা না করে আগরতলা বাংলাদেশ মিশনে হামলা চালিয়েছে, এর দায়িত্ব অবশ্যই মোদী সরকারকে নিতে হবে। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল পিপলস পার্টির আলোচনা সভায় তারা এসব কথা বলেন। বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক সরকার ছাড়া কোনো দেশ চলতে পারে না। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা হলে তবেই দেশে স্থিতিশীলতা আসবে। যে যদি দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়, তাহলে জনগণ নির্বাচনের প্রতি তারা মুখী হয়ে যাবে, নির্বাচনমুখী। আর নির্বাচনমুখী হয়ে গেলে আমার বিশ্বাস আজকে যে ছোটোখাটো ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, এই ষড়যন্ত্র জনগণের কাছে পাত্তা পাবে না। কলকাতাতে উপহাই কমিশনের সামনে বিক্ষোভ খালি করে নাই, বাংলাদেশের পতাকাকেও তারা অবমাননা করলো। আবার আগরতলা আমাদের সহকারী হাই কমিশনের অফিসে তারা আক্রমণ করলো। ভিয়েনা কনভেনশন এটাকে সাপোর্ট করে না। এই দায়িত্ব অবশ্যই ভারত সরকার বা মোদী সরকারকে নিতেই হবে। দেশের সংস্কার ও রক্ষার কাজ নীতিবানদের হাতে তুলে দিতে জনগণের প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, একটি মানবিক সমাজের জন্য কাজ করছে জামায়াতে ইসলামী। সমাজের দুর্বল মানুষদের অত্যাচার করার অপসংস্কৃতি পরিবর্তন করতে হবে। সমাজের দরিদ্র মানুষদের চিকিৎসার সব খরচ রাষ্ট্রের বহন করতে হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, প্রতিটি শিশু জন্মের পর তার উপযুক্ত শিক্ষা ও চিকিৎসার পরিবেশ সরকারই নিশ্চিত করবে। তিনি আরও বলেন, শুধু ভোট দেওয়াই নয়, বিপদে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। অনুষ্ঠান শেষে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জামায়াত আমির। যে শ্রমিক কাজ করবে সে যেন তার সম্মানও পায়, তার পারিশ্রমিকও পায়। শুধু পারিশ্রমিক দিলে হবে না, তাকে সম্মানও করতে হবে। জন্মের পরে তার অসুখ হয়েছে, সেই অসুখ সারানোর জন্য একটা ঔষধ তার বাবা কিনে দেবে, এই সামর্থ্য তার নাই। রাষ্ট্রকে এই দায়িত্ব নিতে হবে। আমরা বৈষম্য চাই, আমাদের মায়ের জাতিরাও সর্বোচ্চ মর্যাদায় সমাজে থাকবেন। আমরা এই ধরনের একটা সামগ্রিক ভালোবাসার সমাজ, মানবিক সমাজ গড়তে চাই। বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি মাওলানা মামুনুল হক বলেছেন, ভারত তার সংবিধানের মূলনীতিগুলো বাংলাদেশের সংবিধানের উপর চাপিয়ে দিয়ে গোটা দেশকে দাসে পরিণত করতে চায়। শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলার মাঠে ওলামা পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনে তিনি কথা বলেন। ৭২ সালে ভারতের চাপে বাংলাদেশের সংবিধান থেকে অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রশাসনে এখনও স্বৈরাচারের দোসররা বহাল তবিয়তে আছে বলে অভিযোগ করেন মামুনুল হক। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার শাসনামলে সাংবাদিকদের বাক স্বাধীনতা নষ্ট করা হয়েছিল উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাংবাদিকরা সঠিক কথা বলতে গেলেই মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার, গুম ও খুন করা হতো। ভোরে যুক্তরাজ্যে লন্ডনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নষ্ট করে ফেলেছে শেখ হাসিনা, যার ফলে আমার 15 বছর আন্দোলন করেছি। আমরা আন্দোলন অনেক খারাপ করে দেখার চেষ্টা করি। মিল্কি একা ছিল না, কিন্তু মিল্কির মতো অনেকগুলো কাজ করতে পেরেছিল। আমাদের দেশের খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে কারাগারে গেছেন, কিন্তু মিথ্যা মামলায়। সন্ধ্যা ৬টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর হল ও আবাসিক এলাকায় স্পিকার, মাইক ব্যবহার করে যে কোনো অনুষ্ঠান আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে বিশ্ববিদ্যালয় প্রক্টরের দপ্তর থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় উচ্চ শব্দে গান বাজানোর অভিযোগ করে এর প্রতিবাদে রাত ৯:৩০ পর উপাচার্য বাংলোর সামনে অবস্থান নিয়ে সাউন্ড বক্সে গান বাজিয়েছেন শামসুন নাহার ও রোকেয়া হলের শিক্ষার্থীরা। তাদের দাবি, উচ্চ শব্দের কারণে তাদের
পড়াশোনায় ব্যাঘাত ঘটে। পরীক্ষা চলাকালে শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন তারা। টিএসসি এলাকায় সন্ধ্যা পর প্রায়ই সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চ শব্দে গান বাজানো হয় বলেও অভিযোগ করেন তারা। আগামী বছর নির্বাচিত সরকার দেখব বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। এটি তার একান্তই ব্যক্তিগত মত বলেও জানান তিনি। শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS আয়োজিত 3 দিনব্যাপী বার্ষিক উন্নয়ন সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, অনেক বড় কোম্পানি দেশের বাইরে ব্যাংকের টাকা নিয়ে গেছে, যেটি অর্থনীতিতে অস্বস্তি তৈরি করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেশি রিসোর্স দিতে হলে আরও বেশি অর্থায়নের দরকার বলেও মনে করেন তিনি। সম্মেলনে বক্তারা বলেন, মধ্যম আয়ের দেশগুলোর মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নতির জন্য রপ্তানি বাড়ানো, প্রযুক্তিগত উন্নয়নে জোর দিতে হবে। আমাদের এই গভর্নমেন্ট খুব স্বল্পকালীন, এটা তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। আমার ব্যক্তিগত মতামত, জানি না কি হবে। তখন সবাই মিলে ভাবা যাবে কিভাবে যাওয়া যাবে। তবে কোনো দেশ কখনো তো হঠাৎ করে ওইভাবে উন্নতি হয়নি। মৌলিক সংস্কারের পর নির্বাচনের ব্যবস্থা করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বলেন, 5 আগস্টের পর যে সরকার এসেছে সেই সরকারের মূল উদ্দেশ্য ন্যায় প্রতিষ্ঠা করা। এ ব্যাপারে সকলের সহযোগিতা চান তিনি। শনিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন হলে আয়োজিত ওয়ালটন এক্সপোর সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। 2026 সালে যে LDC গ্র্যাজুয়েশন হতে যাচ্ছে, দেশে তার লক্ষ্যমাত্রা ঠিক রেখে খরচ কমিয়ে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পরামর্শ দেন তিনি। দেশের পণ্য বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে। আমাদের এই যে স্বল্পকালীন সরকারের মৌলিক কাজ হচ্ছে যে বিভিন্ন ধরনের যে রিফর্ম করা এবং আরেকটা যত দ্রুত সম্ভব একটা ইলেকশন হোল্ড করা। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা ন্যায় প্রতিষ্ঠা করতে চাই এবং আমি আশা করি যে আমরা আপনাদের সেই সমর্থন পাবো। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিভিন্ন সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে যাচ্ছে। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক, তাই ভারত বাংলাদেশ কারো পক্ষে একার সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয়। শনিবার ভারত বাংলাদেশ মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে 6 ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই দিনটিকে ভারত বাংলাদেশ মৈত্রী দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশ ভারত ইতিহাস ঐতিহ্য পরিষদ দিবসটি উপলক্ষে রাজধানীর সামরিক জাদুঘরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে যোগ দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। দুই দেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এ সময় প্রণয় ভার্মা বলেন, দুই দেশের মানুষের রক্তের বিনিময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়েছে। যেই ভ্রাতৃত্ববোধ আমরা বিনিময় করি তা মোটেও ঠুনকো বা ক্ষণস্থায়ী কিছু নয়, এটা চিরস্থায়ী। ভারত 71-এ যেমন বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল, তেমনি একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক জাতি হওয়ার যে লক্ষ্য, তা পূরণে আমরা বাংলাদেশের পাশে আছি। নানা সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে বলে উল্লেখ করেন ভারতীয় কূটনীতিক। জানান, দুই দেশের মানুষের মধ্যে নির্ভরশীলতা বহুমাত্রিক, তাই ভারত বাংলাদেশ কারো পক্ষেই একা একা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান প্রণয় ভার্মা।
the fact that despite the turbulent changes in Bangladesh, একটি ঝড়ো পরিস্থিতির মধ্যে যে পরিবর্তন বাংলাদেশে এসেছে তা সত্ত্বেও আমাদের বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং জনসম্পৃক্ততা চলমান আছে। আমরা পরস্পরের উপর নির্ভরশীল, তাই আমাদের একার পক্ষে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই বাস্তবতার নিরিখে আমাদের পারস্পরিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিয়ে যেতেই হবে। to keep our relations moving forward. অনুষ্ঠানে যোগ দেয়া বীর মুক্তিযোদ্ধাগণ মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা বিনিময় করেন। আসলে এত ছোট্ট পরিসরে নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য ব্যক্তিদের পদায়নের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় এমন দাবি জানান পরিষদ সদস্যরা। এ সময় বক্তারা বলেন, পার্বত্য শান্তি চুক্তি ছিল দেশের স্বার্থবিরোধী। বর্তমানে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে পরাজিত শক্তিরা বলেও অভিযোগ করেন বক্তারা। বলেন, শান্তি প্রতিষ্ঠায় সবার ইতিবাচক ভূমিকা প্রয়োজন। পানি চুক্তি সহ যে 18টি চুক্তি শেখ হাসিনা আমলে হয়েছে তা দ্রুত বাতিলেরও দাবি তোলে বৈষম্য বিরোধী পার্বত্য চট্টগ্রাম ঐক্য পরিষদ। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোনো দরপত্র আহ্বান করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজুল কবির খান। প্রাকৃতিক গ্যাসের সন্ধানে এবছর 50টি এবং আগামী 2 বছরে আরও 100টি কূপ খনন করা হবে বলেও জানান তিনি। শনিবার সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, অব্যবহৃত সরকারি যেসব জমি আছে সেগুলোকে কাজে লাগিয়ে বিদ্যুতের জন্য প্রকল্প তৈরি করা হবে। এ সময় ব্যবসায়ীরা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি আমদানির ক্ষেত্রে ট্যাক্স না কমালে দাম কমবে না, বিশেষ করে উৎপাদক যেন ব্যাহত না হয় সেজন্য বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের ক্ষেত্রে শিল্প কারখানাকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন তারা। এছাড়া আমদানি নির্ভর জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন বক্তারা। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। রিনিউয়েবল এনার্জির ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে এটা জমির অভাব। সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো, যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে, সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করার জন্য। নগদ নিবেদিত অর্থনীতির খবর। দেশের অর্থনীতি আগের চেয়ে অনেক ভালো বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে সাভারে ব্র্যাক সিডিএম আয়োজিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের নলেজ ফর ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট আয়োজিত অর্থনৈতিক সম্পর্ক এবং সম্পদের পুনঃ উদ্ভাবনের উপর প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। ব্যাংক যদি গ্রাহকদের চাহিদা অনুযায়ী টাকা দিতে না পারে, ঋণ দিতে না পারে, তাহলে ব্যাংকের অস্তিত্ব রক্ষা কঠিন। তাই টাকা ছাপিয়ে সংকটে থাকা ব্যাংকগুলোকে দেয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। বন্ড ইস্যু করার মাধ্যমে ছাপানো টাকা বাজার থেকে উঠিয়ে নেওয়া হবে বলেও জানান তিনি। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।